Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে প্রত্যেককে স্বাগত। গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অনেক অনেক লাইক, শেয়ার আর কমেন্টস করুন। আর সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। ও বন্ধুরা, আপনাদের কারো কাছে যদি স্বরচিত গল্প থাকে তাহলে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আমরা সেটা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। আসলে আমাদের আজকের গল্প ফণীন্দ্রনাথ পাল রচিত রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ। বিভিন্ন চরিত্রে রূপদান করছেন সুব্রত, সুদীপ্ত, সুমিতা, প্রদীপ। মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুরু করছি আজকের গল্প রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ। কলকাতা থেকে ক্রোশ 10 দক্ষিণে আমার শ্বশুর বাড়ি। গ্রামটা বেশ বড় আর প্রাচীন, এককালে খুবই বর্ধিষ্ণু ছিল। তারই প্রমাণস্বরূপ বহু বড় বড় অট্টালিকা গ্রামের বুকের ওপরে আজও জাজ্বল্যমান আছে। তার অধিকাংশই বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি কতগুলো বাড়িতে আবার আলো জ্বলতে আরম্ভ করেছে। কলকাতা উন্নতিকামী মহারথীদের তাড়া খেয়ে বোধ করি অনেকেই গ্রামের ওই পরিত্যক্ত বাসভবনে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। নিতান্তই অনিচ্ছা সহকারে, নিরুপায় হয়েই সেখানে পাকাপাকিভাবে থাকবার ব্যবস্থায় আত্মনিয়োগ করেছে। তাছাড়া গ্রামটা একটা নদীর ওপর, ছোট্ট নদী। বর্ষায় ফেঁপে ফুলে উঠলেও চৈত্র বৈশাখে একেবারে শীর্ণ হয়ে যায়। কোথাও কোথাও তো লোক হেঁটেও পার হয়ে যায়, কিন্তু নৌকা চলাচলের পথ একেবারে রুদ্ধ হয় না। সেই কারণে ব্যবসা বাণিজ্যের সুবিধা বুঝে অনেক নতুন লোকও গ্রামে বসবাস করতে আরম্ভ করেছে। ফলে পূর্বশ্রী ফিরে না পেলেও কতকটা শ্রী তার ফিরেছে বই কি। আমার শ্বশুরমশাইয়ের বাড়িটা দীর্ঘ 20 বছর এমনই পরিত্যক্ত ছিল। তিনি সুদূর রাওয়ালপিন্ডি অঞ্চলে চাকরি করতেন। 5 বছর অন্তর দিন 2-3 জন্য বাড়িতে এসে বাস করে যেতেন। প্রতি সন্ধ্যায় যাতে ভিটেতে বাতি পড়ে সেই জন্য এক দরিদ্র প্রতিবেশীকে তিনি একতলায় 2টো ঘরে থাকতে দিয়েছিলেন। আর বাড়ি মেরামতের জন্য তাকে মাসে মাসে কিছু পাঠিয়েও দিতেন। কিন্তু বাড়ি এসে লোকের মুখে শুনেছেন প্রতিদিন দূরের কথা, প্রতি সপ্তাহে 2টো ঘর ছাড়া আর অন্য কোনো বড় ঘরে আলো জ্বলত না। আর মেরামতের জন্য পাঠানো টাকার 15 আনা 3 পয়সাই প্রতিবেশীটা নিজের তহবিলভুক্ত করত। বাড়িটাকে বাকি 1 পয়সা কোনো রকমে খাড়া করে রেখেছে। তবুও কিছু বলবার উপায় নেই। যাক, থাকছে কথা। 25 বছর আগে চাকরি পূর্ণ হতেই শ্বশুরমশাই পেনশন নিয়ে কলকাতায় আসলেন। মাস 2 সেখানে থেকে গ্রামের বাড়িটাকে নিজের তত্ত্বাবধানে মেরামত করে দীর্ঘকাল পরে সেই পরিত্যক্ত পল্লী ভবনে পুনঃ প্রবেশ করলেন। পুজোর ছুটিটা সেখানেই অতিবাহিত করবার জন্য আমি নিমন্ত্রণ পেলাম। সে গ্রামে ইতিপূর্বে আমি কোনোদিন যাইনি। আমার নাম রমেশ, শ্বশুরবাড়ি যাচ্ছি। গ্রামটা দেখে আমার বেশ আনন্দই হল। এখানে আসবার দিন সকালবেলা নিচে একটা গোলমালের শব্দ আমার কানে যেতেই ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছিল। আমার স্ত্রী মনোরমা
বেশ কিছুক্ষণ আগেই শয্যা ত্যাগ করেছে। একবার সেই শূন্য শয্যার দিকে তাকিয়ে ব্যাপারটা কি জানবার জন্য আমি তাড়াতাড়ি করে নিচে নেমে দেখলাম সেই প্রতিবেশীটা আর অবনীর মধ্যে খুব চিৎকার করে বচসা চলছে। অবনী আমার জ্যেষ্ঠ শ্যালক, সে আর আমি প্রায় সমবয়সী, আমরা দুজনেই এমএ পড়ি। আমার দিকে তাকিয়ে অবনী বলে উঠল, এ পাড়া গিয়ে লোকের আক্কেলটা একবার দেখো দেখি, ওঠবার নামটি নেই, চিরটা কাল বাড়িটি উনি ভোগ করে আসছেন। মাঝ পথে বাধা দিয়ে সে প্রতিবেশী একেবারে শ্লেষের সাথে বলে উঠল, দুপাতায় ইংরাজি পড়ে ভারী লম্বা লম্বা কথা হয়েছে, হ্যাঁ? বোঝো গিয়ে তোমার বাপের সঙ্গে। সে জানে আমায় তোষামত করে না রাখলে এ বাড়ির একখানা তো থাকতো না। এখন কাজ পুড়িয়েছে আর আমি হয়ে গেলাম পাজি। হ্যাঁ পাজি, যা যা, তোদের এই আস্থা করতে আজই উঠে যাবো, যা। তবে বলে রাখছি, শোন, কেমন করে এ বাড়ি তোরা ভোগ করিস আমি তাও দেখবো। এখন তাড়াচ্ছিস তো, পরে আবার এখানে এনে রাখবার জন্য ওই তাদের গোষ্ঠী বর্গকে নিয়ে গিয়ে আমার পায়ে ধরতে হবে। বাবা, ওই ওপরের তলায় ওই যে আরামে ঘুমোচ্ছিস, এটা কার দয়া বলে কি? এই শর্মা ব্রহ্মদত্তী তাকে আগলে রেখেছে কিনা, তাই সে কিচ্ছু বলে না। আমি তো যাচ্ছি, চলে যাচ্ছি, আমি গেলেই টেকটা পাবি। এই গ্রামের মধ্যে গুনিয়ার কে আছে যে সেই ব্রহ্মদত্তকে ঠেকিয়ে রাখবে? না হলে তোর বাবা এমনই দাতা কর্ণ যে কিনা শুধু শুধু আমায় দুটো ঘর ছেড়ে দিয়েছে। দেখবি কি দুর্দশা হয় তাদের, আমিও দেখবো। হ্যাঁ, যাচ্ছি তো, দেখে নেব। অমনি তো হো হো করে হেসে উঠল। ভালো ভালো ভালো, ফন্দিটা মন্দ বার করনি হে। কিন্তু ওই ব্রহ্মদৈত্যে তাড়াবার মন্ত্র তোমার চেয়ে আমরাও কম জানি না। এখন তুমি দয়া করে ঘাট থেকে নামলে যে আমরা রেহাই পাই। উঠছি এই করে তো 2 মাস কাটিয়ে দিলে হে, ওটার তো নাম পর্যন্ত নেই। এখন ভালোই ভালোই উঠবে না অন্য ব্যবস্থা করতে হবে? তুই কি ঘুমোর দেখাচ্ছিস বাড়ির আমাকে? হ্যাঁ, দুখানে ভাঙা ইটের তো বাড়ি। জানিস আমি ইচ্ছে করলে এমন বাড়িতে থাকতে পারি এই তোদের সমস্ত বাড়িখানা এক করলেও তার একটা ঘরের সমান হবে না। আরে রাজা বাহাদুর কত সাধ্য সাধনা করেন তোর বাবার জন্যই তো থাকিনি। হ্যাঁ, বেচারা একেবারে ধরে পড়ল। এই তো যাচ্ছি, আজই যাচ্ছি। হ্যাঁ, গিয়ে দেখে আসিস একবার বাড়িটা। ঠিক রে যাবে না তোদের? আচ্ছা, আর আমি এসে দেখে যাব ব্রহ্মদত্তী। ব্রহ্মদৈত্যে অবনী কি একটা বলতে যাচ্ছিল, আর তখনই আমার শাশুড়ি ঠাকুরন দরজার আড়াল থেকে তাকে ডাক দিলেন। অবনী তখনই কলহ টলহ বন্ধ করে তার কাছে গিয়ে উপস্থিত হলো। কেন ডাকছো মা? যেমন করে হোক ওকে আজ তাড়াবো। ঝগড়াঝাটি করো না তো বাবা। শোনো, উনি আসুন, এসে যা ভালো হয় করবেন। তুমি আমরা ব্রহ্মদৈত্যের ভয় পেলে নাকি মা? আরে বাবা, ওর চালাকিটা তুমি বুঝতে পারলে না? না। আরে বাবা, এমনি তো আর থাকা চলে না, তাই মনে করেছে এইরকম ভয় দেখালে আর কেউ ওকে কিছু বলবে না, সে বেশ কায়েমি হয়ে বাড়ি দখল করে থাকবে। শোনো না বাবা, ভয় পাওয়ার কথা হচ্ছে না এখানে। আমাদের এখানে বাড়ি হলেও আমরা এখন নতুন লোক হয়ে পড়েছি কি না, আর দরকার কি বাবা পাড়াপড়শির সঙ্গে ঝগড়া করে। শোনো, উনি বেরিয়ে ফিরে আসে, যা হোক একটা ব্যবস্থা করবেন। বেশ তাই হবে মা। হ্যাঁ, আমরা দুজনে এরপরে উপরে উঠে গেলাম। আমি অবনীকে বললাম, লোকটা বেশ ধূর্ত অবনী। হ্যাঁ, মার মনে কিন্তু ভয় জাগিয়ে তুলেছে। ওটাই তো সমস্যা। দেখো না, ওকে আর তাড়াতে পারছো না তুমি। না, ওকে তাড়াতেই হবে। কি বলবো, এরকম লোকের সঙ্গে এক বাড়িতে কিছুতেই থাকা যেতে পারে না। আমরা যদি 2 মাসের জন্য বাড়িতে আসতুম তাহলে না একটা কথা ছিল। তাছাড়া কিরকম অসুবিধে হচ্ছে তুমি দেখতেই তো পাচ্ছ।
তো ওকে তাড়ালে ব্রহ্মদত্তি তো ঘাড়ে চেপে বসবে। তার ওষুধেরও ব্যবস্থা করা যাবে। আমার শ্বশুর ঠাকুরানী পরদিনই কিন্তু শান্তি সস্তায়নের একটা ব্যবস্থা করে ফেললেন। তিনি বললেন, ছেলে পুলে নিয়ে ঘর করতে গেলে সব জিনিস অমন হেসে উড়িয়ে দেওয়া যায় না। এর দিন তিনেক পরে প্রতিবেশীটা তার নিজের বাড়িতেই উঠে গেল। রাজা বাহাদুরের বাড়িতে কিন্তু নয়। তার জীর্ণ বাড়িটার মেরামতে খরচা সে অবশ্য জননীর নিকট থেকে আদায় করে নিল, কিন্তু নিজের বাড়ি বসে চিৎকার করে ভয় দেখাতেও ছাড়ল না। প্রতিবেশীটা চলে যাবার পরদিন থেকেই বাড়ির মেয়েরা বড় গোলযোগ আরম্ভ করল। সন্ধ্যা রাত্রিতে হঠাৎ কোনো শব্দ হলেই মেয়েরা সব একেবারে ছুটে এসে মায়ের চারধারে গিয়ে জড়ো হয়ে থাকতো, আর ভীতি ব্যাকুল দৃষ্টিতে একে অপরের মুখের দিকে তাকাতো। তখনই সন্ধান করে জানা যেত একটা শিয়াল কিংবা গোসা পাঁচিলের পাশ দিয়ে ছুটে চলে গেছে। গভীর রাত্রে হঠাৎ করেই ঘুম ভেঙে উঠে আমার পত্নী মনোরমা, সে একেবারে কাঁপতে কাঁপতে দু বাহু দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, এই কি হয়েছে? শোনো না, ছাদের উপর পায়ের শব্দ। হ্যাঁ শোনো। সঙ্গে সঙ্গে আমারও মনে হতো সত্যি যেন কে ছাদের ওপর পায়চারি করে বেড়াচ্ছে। বুকের ভেতরটা হঠাৎ কি জানি কেন মুহূর্তের জন্য একটু ছ্যাঁত করে উঠত, কিন্তু কান খাড়া করে থাকলে আর কিচ্ছু শুনতে পেতাম না। তখন স্পষ্ট বুঝতে পারতাম এটা হঠাৎই ওই ঘুম থেকে ওঠা ব্যক্তির শ্রবণেন্দ্রিয়র বিকার মাত্র। এমনিভাবেই দিন চারেক কেটে গেল। তারপর একদিন হঠাৎই মনোরমা বেশ কাঁপতে কাঁপতে হাতের ধাক্কা দিয়ে আমাকে হঠাৎ করে জাগিয়ে তুলল। শোনো না, শোনো। কি হয়েছে? শোনো, ওঠো। বসে ছাদের ওপর মানুষের পায়ের শব্দ স্পষ্ট শুনতে পেলাম। মনোরমা তো সমস্ত দেহ তখন একেবারে ঠক 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 করে কাঁপছিল। আমার দেহ না কাঁপলেও আমি ভেতরে ভেতরে একটু চঞ্চল হয়ে উঠেছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই মনকে বশে নিয়ে এসেছিলাম। মনোরমার হাত ধরে ঘর থেকে বের হলাম আর তার মায়ের কাছে তাকে বসিয়ে রেখে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। এমন সময় অবনীয় দেখি হঠাৎ করে দ্বার খুলে তার ঘর থেকে বেরিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, কি এত ছোটাছুটি করছো কেন? আরে ওই ছাদের উপর পায়ের শব্দটা শুনেছো বুঝি? তুমিও দেখতে করে মেয়ে মানুষদের মতো হয়ে গেছো। কি বলবো, আরে মেয়ে মানুষদের মতো হয়ে গেছো দেখছি। দেখো, আরে ব্রহ্মদৈত্যের পায়ে শব্দ টব্দ নয়, ও হচ্ছে কি একেবারে ভামের ছোটা শব্দ। দেখবে? চলো চলো আমার সাথে চলো, দেখবে, আসো। আমরা দুজনেই ছাদে উঠে গেলাম। সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখে কি একটা জানোয়ার সশব্দে ছুটে পালিয়ে গেল। সেদিনকার মতো মনোরমার আর অন্যান্য মেয়েদের ভয়টা ভাঙল বটে, কিন্তু ওই ব্রহ্মদৈত্যর অতর্কিত আবির্ভাবের ভীতি তাদের ভেতর থেকে কিছুতেই দূর করা গেল না। এমনিভাবেই দিন চলতে লাগছিল। অবনী আর আমি দিনের বেলায় আর রাতে নিত্য নতুন সাজে সজ্জিত হয়ে নানা রকমের কণ্ঠস্বর বিকৃত করে ব্রহ্মদৈত্যের অভিনয় করে তাদেরকে ভয় দেখাতাম আর পরম কৌতুক অনুভব করতাম। তাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম এই যে সমস্ত ভূতের গল্প তোমরা শোনো, তার কিছুটা এইরকম সাজানো ভূতের অভিনয়, আর কিছুটা জীবজন্তুর, কিছুটা বা গাছপালার নড়াচড়ার শব্দ। এমনিভাবেই তাদের মন থেকে একটু একটু করে ভয়টাও দূর হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে একদিন অবনী আর আমি বেড়াতে বেড়াতে গ্রামের অন্য এক প্রান্তে গিয়ে উপস্থিত হলাম। সেদিকটা আগে কখনো যাইনি। তখন বিকেল হয়ে এসেছে। সেখানে একটা প্রকাণ্ড অট্টালিকা দেখতে পেলাম। তার প্রকাণ্ড জীর্ণ অবস্থা দেখে মনে হলো
বাড়িটা এককালে রাজভোগ্য প্রাসাদের মধ্যে পরিগণিত হলেও এখন একেবারে জনশূন্য, পরিত্যক্ত। কোথাও কোনো সাড়া শব্দ নেই। গভীর নিস্তব্ধতা যেন সমস্ত বাড়িটাকে ঘিরে রেখেছে। কিন্তু মোড় ঘুরে প্রকাণ্ড ফটকের সামনে আসতেই আমাদের সে ভুল ভেঙে গেল। দেখলাম ফটকে এক সশস্ত্র প্রহরী বন্দুক হাতে নিয়ে পায়চারি করে বেড়াচ্ছে। সে এতটাই বৃদ্ধ যে কোমরটা তার বেঁকে গেছে। সাজ পোশাকও তার ততোধিক জীর্ণ। তবে এককালে যে বেশ জমকালো ছিল, শতছিন্ন পাগড়ি, জামা আর পায়জামা সংযুক্ত জরির টুকরোগুলো সেটা প্রমাণ করে দিচ্ছে। আমাদেরকে দেখেই প্রহরী বন্দুকটা শক্ত করে ধরে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করল। আমি জিজ্ঞেস করলাম, শিবাজি, ও শিবাজি, এই বাড়িটা কার? কেউ থাকে না এখানে এই বাড়িতে? প্রহরী বিস্মিত দৃষ্টি আমার মুখের ওপর স্থাপন করে বেশ পরিষ্কার বাংলায় কেটে কেটে বলল, আপনারা কোন দেশের লোক বাবু, যে একেবারে রাজা বাহাদুরকে চেনেন না? রাজা বাহাদুর? আমরা দুজনেই একে অপরের মুখের দিকে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে দেখলাম। এমন প্রাসাদ, এমন প্রহরী, রাজা বাহাদুরটি কেমন সেটা জানবার জন্য বেশ কৌতূহল হলো। প্রহরীকে সম্বোধন করে আবার বললাম, প্রহরী ভাই, ও প্রহরী ভাই, আমরা বিদেশি লোক, এখানে বেড়াতে এসেছিল। আচ্ছা, এই কোন রাজা বাহাদুর আমরা তো সেটা জানি না, তুমি যদি একটু মেহেরবানি করে তার সাথে পরিচয় করিয়ে দাও। সিপাহী বোধহয় এবার একটু খুশি হলো, বলল, রাজা গোবর্ধন বাহাদুর। অবনীকে এবার আমি চুপি চুপি বললাম, রাজা বাহাদুরের চেহারাটা একবার দেখে আসা যায়, কি বলো অবনী? বেশ তো, বেশ তো, চলো না, সিপাহী সাহেবের হুকুম নাও। দাঁড়াও দেখছি। প্রহরীর দিকে তাকিয়ে বললাম, সিপাহী, আমাদেরকে একবার রাজদর্শন করিয়ে দাও না। কি? বলেই প্রহরী তার বন্দুকটাকে শক্ত করে ধরে ওই কুব্জ দেহ কিঞ্চিত সোজা করে কাঁধের ওপরে রেখে তার কোটরগত চক্ষুর জ্বলন্ত দৃষ্টি আমার মুখের ওপরে একেবারে স্থাপন করলো। তার রকম সকম দেখে আমার তখনই বেশ হাসি পেয়ে গেল। কোনো রকমে হাসি চেপে বললাম, আহা, রাগ কেন করছো সিপাহী? রাজ দর্শন করবার জন্য তোমার হুকুমই তো চাইলাম। বুঝলাম সিপাহীর রাগ কিছুটা শান্ত হয়েছে। সে বলল, আপনাদের তো সাহস কম দেখছি না। আপনারা রাজা বাহাদুরের সঙ্গে দেখা করতে চান, আর এমন কথা মুখে আনবেন না। এখনই চলে যান, এখানে আর আপনারা দাঁড়াবেন না। কেউ দেখলে অনর্থ ঘটবে। পাহারা দেওয়া আমার কাজ, গল্প করা নয়। এই বলতে বলতেই প্রহরী অন্যদিকে মুখ করে পায়চারি করতে লাগলো। শেষে অবনীকে বললাম, অবনী, রাজদর্শন লাভের সৌভাগ্য যখন হলো না, তখন চলো শুধু বাড়িটাকে প্রদক্ষিণ করে দেখা যাক। তাই চলো, বাড়ি ফিরে বাবার কাছে এই রাজা বাহাদুরের পরিচয়টা একবার নিতে হবে। ভিতরে মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। আমারও সেরকমই মনে হচ্ছে জানো। সেখান থেকে অল্প কিছুটা দূর যেতেই আর একটা বাড়ির ওপর দৃষ্টি পড়তে হেসে উঠে অবনীকে ডেকে বললাম, ও অবনী, ওরে বাবা রে, তোমাদের গ্রামে তো থিয়েটারও আছে দেখছি। হ্যাঁ, আছে না, ছিল বলো। হ্যাঁ, ছিল। দেখছো না বাড়ির অবস্থা? অনেকটা জায়গা তো একেবারে বালি চুন সব খসে পড়ে গেছে। দুখানা ইটও খসতে আরম্ভ করেছে। দেখো। কথা চলতে চলতেই আমরা রঙ্গমঞ্চের ঠিক সামনে এসে দাঁড়িয়েছিলাম। সত্যি বাড়িটার অবস্থা একেবারে শোচনীয়। সুবৃহৎ ফটকটা মাকড়সার জালে আচ্ছন্ন। ভিতর থেকে লৌহ শিকল দৃঢ়ভাবে বন্ধ করা।
তবু এককালে এটা যে কারুকার্য বিশিষ্ট সুদৃশ্য হর্মের মধ্যে পরিগণিত হতো, তার সমস্ত প্রমাণ এখনো বিলুপ্ত হয়ে যায়নি। এখনো সে পূর্বের গৌরবের কিঞ্চিত মাত্র বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবনী বলে উঠল, এই বাড়িও দেখছি ওই রাজা বাহাদুরের ছাড়া আর কারণ না। রঙ্গমঞ্চের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, আমরা তখন সেই রাস্তা ধরে হাঁটছিলাম। রঙ্গমঞ্চের পেছনের ফটকে আর এক সশস্ত্র প্রহরীকে দেখে হঠাৎ আমরা দাঁড়িয়ে পড়লাম। চুপি চুপি অবনীকে উদ্দেশ্য করে বললাম, অবনী, ওই দেখো আর একটা সিপাহী। তাই তো, দেখো না, সেরকমই একেবারে ছেঁড়া পোশাক। তো তুমি ঠিকই ধরেছো ভাই, রাজবাহাদুরের কীর্তি। কিন্তু ব্যাপার কি বলো দেখি, এইখানে এই পেছনের রাস্তায় সিপাহী পাহারা দেয়। রহস্য কিন্তু ক্রমে জটিল হয়ে আসছে বন্ধু। যা বলছো। আমাদের কথাবার্তা চলতে চলতে সময়ও অনেকটা এগিয়ে গিয়েছিল। সন্ধে প্রায় তখন হয়ে আসছে। পাখিরা আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছে, দূরাগত শঙ্খধ্বনিও কানে এসে বাজছে। আমরা পেছনের ফটকের দিকে 2 পা 1 পা অগ্রসর হতেই দেখলাম সেই সিপাহী একেবারে ক্ষিপ্র হস্তে তার তল্পি তল্পা বাঁধছে। আমি বলে উঠলাম, ও সিপাহী, আরে তোমার ছুটি হয়ে গেল নাকি? সিপাহী বোধ করি এতক্ষণ আমাদেরকে দেখতে পায়নি। আমার কণ্ঠস্বর শুনে সে চমকে উঠে আমার দিকে একেবারে বিস্ফারিত নয়নে তাকালো। কিছুক্ষণ পরেই খুব ব্যগ্র কণ্ঠেই বলে উঠল, সন্ধে হয়েছে দেখতে পাচ্ছেন না? ওদিকে কি করতে এসেছেন? এখনো দাঁড়িয়ে আছেন দেখছি, পালান পালান। আমরা দুজনেই পরস্পরের মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম। বিস্ময়পূর্ণ কণ্ঠে প্রহরী আবার বলে উঠল, আপনারা তবু দাঁড়িয়ে রইলেন? পালান পালান, না হলে এখনই বিপদে পড়বেন। সন্ধে হলে পথে আর কেউ হাঁটে না। না সিপাহী, এসব কি বলছো তুমি? আচ্ছা, এখানে কি বাঘের ভয় আছে নাকি? সিপাহী তার 2 ভুরু কিঞ্চিত কুঞ্চিত করে বলল, বাঘ নয়, বাঘের বাবা আছে। মনে করেছো তোমাদের সঙ্গে আমি ঠাট্টা করছি, তাই না? দেখতে পাচ্ছ না, হাতে টোটা ভরা বন্দুক রয়েছে। এক গুলিতে 5টা বাঘ কাত হয়ে পড়ে, কিন্তু 25 গুলি মারলেও ওর কিছু হয় না। রাম 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 রাম। বলতে বলতেই সে বন্দুকটাকে কাঁধের ওপরে ফেলে একেবারে হন হন করে আমাদেরকে অতিক্রম করে চলে গেল। তখন সন্ধ্যের অন্ধকারও ঘনিয়ে আসছে। অল্প কিছুক্ষণ নিঃশব্দে কেটে যাবার পর অবনী প্রথম হেসে বলল, এখানে দেখছি আরো একটা ব্রহ্মদৈত্য বাস করছে। ব্রহ্মদৈত্য না আর কোনো দৈত্য তা তুমি জানলে কি করে? তবে তবে অবনী বেশ বোঝা আছে কিন্তু, বুঝলে। যাই হোক, কিছু একটা গুরুতর ব্যাপার আছে। এটা একদম ঠিক বলেছে। এই ভাঙা বাড়িতে সিপাহী পাহারা, তাও আবার সামনের ফটকে নয়, পেছনের ফটক। বোধহয় কোনো লুকোনো বিদ্যাধরী আছে, তাই এদিকে যাতে কেউ না আসে সেই জন্য এরকম ভয় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আজই গিয়ে সন্ধানটা নিতে হচ্ছে। চলো চলো চলো, ফেরা যাক। পার আগে এসব সাপখোপের ভয় তো আছে না। সন্ধে হবে জানলে টর্চটা সঙ্গে নিয়ে আসতুম। এই তো অবনী, তুমি কিন্তু রাতে আবার সাপের নাম করলে। আরে বাবা, তোমার আমাকে মেয়ে মানুষ পেলে নাকি? চলো চলো চলো। এরকমই হাসি মজা করতে করতে দুজনেই চলতে আরম্ভ করলাম। তখন অন্ধকার সমস্ত গ্রামটাকে যেন গ্রাস করে ফেলেছে। ওই ভগ্নপ্রায় রঙ্গালয়টা অন্ধকারের গায়ে তখন একটা অস্পষ্ট ছায়ার মতো দেখাচ্ছিল। আমরা খুবই দ্রুত পদে রঙ্গালয়টাকে অতিক্রম করে রাজবাড়ির সম্মুখে এসে উপস্থিত হলাম। একবার বাড়ির দিকে তাকালাম। কোথায় বাড়ি? একখণ্ড জমাট অন্ধকারের বুকের ওপর মাত্র একটা ক্ষীণ আলোক রশ্মি দেখতে পেলাম।
আমরা নিঃশব্দে আরো দ্রুত গতিতে অগ্রসর হতে থাকলাম। খানিকটা দূর যেতেই লোকের বসতির ভেতর এসে পৌঁছলাম। কেমন যেন একটু স্বস্তি পেলাম নিজেরা। বাড়িতে পৌঁছেই কিছুক্ষণ বিশ্রাম করে জলযোগ করে আমরা শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে বসলাম। এ কথা সে কথার পর অবনী রাজা বাহাদুরের কথাটা পারল। উত্তরে শ্বশুরমশাই বললেন, রাজা বাহাদুর অতি অদ্ভুত প্রকৃতির লোক। এখন তিনি কপর্দক শূন্য, তবুও তিনি গ্রামের কোনো লোকের সঙ্গে কথা বলেন না। কেউ দেখা করতে গেলে অপমান করে তাড়িয়ে দেন। তিনি একাকী এই প্রকাণ্ড বাড়িটার মধ্যে বাস করেন। আপনার বলতে তার আর কেউ নেই, তবে বেশি দিনের কথা নয়, এই 25 বৎসর পূর্বেও তার প্রাসাদের লোকজনে পূর্ণ ছিল। সেখানে জাঁকজমকেরও কোনো অন্ত ছিল না। তাহার মতো অত্যাচারী, দুর্দান্ত, লম্পট, নৃশংস, মদগর্বিত জমিদার খুব অল্পই দেখতে পাওয়া যায়। তারপর বছর 5 মধ্যে একে একে তিনি স্ত্রী, পুত্র সব হারালেন এবং দেনাদারে বিষয় সম্পত্তি সমস্তই নিলাম করে নিল। এখন নিজস্ব বলতে ওই বাড়িটি এবং সামান্য কিছু ভূসম্পত্তি, তাতেই কোনো রকমে তার দিন গুজরান হয়। বাড়িতে একটি সরকার এবং 2টি বন্দুকধারী বরকন্দাজ আছে। আর যে প্রতিবেশীটা আমার শ্বশুরের বাড়ি দখল করে এতদিন বসবাস করছিল, তিনি এই রাজা বাহাদুরের সরকার। 10 টাকা মাইনে পান। সেই রাজপ্রাসাদের এক কোণে থাকবার জন্য প্রার্থনা জানাতে গিয়ে তিনি রাজা বাহাদুরের কাছ থেকে একদিন এমনই ধমক খেয়েছিলেন যে আর কখনো সে কথা মুখেও আনেননি। রাজা বাহাদুরের একটা থিয়েটারের দল ছিল। তিনি কলকাতা থেকে মোটা মাইনে দিয়ে অভিনেতা অভিনেত্রী নিযুক্ত করে রেখেছিলেন। প্রত্যেক সপ্তাহে খুব ধুমধাম করে অভিনয় হতো। উজ্জ্বল আলোকমালায় সুশোভিত হয়ে রঙ্গমঞ্চটা একেবারে লোকে লোকারণ্য হয়ে থাকত। অবনী হঠাৎ করে প্রশ্ন করল, থিয়েটারের পেছনের ছোট ফটকে দেখলুম একজন বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে। এর কারণ তো কিছু বুঝতে পারলাম না। ও রাজা বাহাদুরের অদ্ভুত এক খেয়াল। তবে সন্ধ্যের পর আর কোনো পাহারা সেখানে থাকে না। ভূতের ভয় নাকি কেউ থাকতে চায় না। ভূতের ভয়? হ্যাঁ, হাজার কাজ থাকলেও গ্রামের কোনো লোকই সন্ধ্যের পরে ও পথ মারায় না। বলে নাকি ওই বাড়ির মধ্যে থেকে অনেক রকম শব্দ শুনতে পাওয়া যায়। একদিন কে একজন স্পষ্ট নাকি শুনে এসেছে ভিতরে মানুষের গলায় কে একজন কাতরাচ্ছে। শুনতে শুনতে আমার বেশ হাসি পেয়ে গেল। কোনো রকমের হাসিটাকে চেপে রেখে বললাম, আচ্ছা, গ্রামের লোকেরা তো খুব ভীতু হয়, তো একবার খোঁজ করে দেখলেই তো বুঝতে পারা যায় ওই সমস্ত কিছু নয়। হ্যাঁ, তাহলেই তো এই লোকগুলোর আর মিথ্যে ভয়টা থাকে না, ভেঙে যায়। হ্যাঁ, তা যায়, কিন্তু লোকে ওই রকম কষ্ট স্বীকার করতে চায় না। কিন্তু আমার ভারী ইচ্ছে হচ্ছে জানেন, গ্রামের লোকের এই মিথ্যে ভয়টাকে ভাঙিয়ে দিই। আহা, কি দরকার? ও পথে লোক বড় কেউ চলে না, যাবার কোনো দরকার হয় না। আর যখন কারো কোনো ক্ষতি হচ্ছে না, তখন কাজ কি ওই পোড়ো বাড়ির মধ্যে গিয়ে ভূত টুত সব আমি বিশ্বাস করি না, বুঝলে। কিন্তু সাপ কোপ জন্তু জানোয়ার তো সেখানে আছে, আর তারাই যে ওরকম শব্দ করে তাতে তো কোনো সন্দেহ নেই। শ্বশুরমশাইয়ের এই কথার পৃষ্ঠে আমি আর কিছু বললাম না বটে, কিন্তু সেই পরিত্যক্ত রঙ্গমঞ্চের রহস্যটা জানবার জন্য মনটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। অবনীর সাথে নিভৃতে কথা বলে দেখলাম, তারও মন কিন্তু সেই দিকেই টানছে। অবশেষে আমরা গোপনে পরামর্শ করে স্থির করলাম যে কালই সন্ধ্যের পর আমরা দুজনে সেখানে যাব। সকালবেলা অবনীকে বললাম, অবনী, বলছি চলো না এখনই একবার এই থিয়েটারের ওদিকটা একটু বেরিয়ে আসি। বাড়ি তো একবার ভেতরটাও দেখে আসবো।
তারপর আবার রাত্রে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো, পথঘাটটাও একবার ভালো করে দেখে আসা যাবে। আজ রাত্রি না হয় সেখানে আমরা যাব। আমরা দুজনে তক্ষুনি বেরিয়ে পড়লাম। সমস্ত পথটা আমরা একরকম নিঃশব্দে চলে গেলাম। রাজবাড়ির সম্মুখে এসেই দেখলাম ফটকটা ভেতর থেকে বন্ধ। আমরা রঙ্গমঞ্চের দিকে এগিয়ে গেলাম। রঙ্গমঞ্চটা তেমনই নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। আশেপাশে কোথাও কোনো জনমানবের সারা শব্দ নেই। কিন্তু পেছনের ফটকের কাছে গিয়ে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। কালকের সেই প্রহরী বন্দুক হাতে সেখানে পাহারা দিচ্ছে। আমাদের পায়ের শব্দ শুনেই সে বন্দুকটা সোজা করে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। আর তারপর বেশ রুক্ষ স্বরেই বলে উঠল, তোমরাই না কাল সন্ধ্যের সময় এখানে এসেছিলে? আজ ভোর হতে না হতে আবার হাজির হয়েছ? কি মতলবে এখানে ঘুরছ? প্রহরীর এই অভদ্রচিত কথা শুনে আমার বেশ রাগ হলো। আমি তাকে কড়া কড়া জবাব দিতেই যাচ্ছিলাম, অবনী আমাকে ইশারা করে নিষেধ করলো। আমি দেখছি। দেখো সিপাইজি, আমরা বিদেশি লোক এই গ্রামে বেড়াতে এসেছি। শুনলাম দেখবার মধ্যেই রাজবাড়িটা আর এই থিয়েটারটা আছে। কাল সন্ধে হয়ে গেলে ভালো করে দেখতে পাইনি, তাই আজ একটু আর কি দেখতে এসেছি। না, এ কথায়ও প্রহরীর মন ভিজল না। সে আবারও বলে উঠল, বেশ, দেখা তো হয়েছে, এখন এখন চলে যাও। না না, মানে দেখার হয়েছে কই বলো, খালি বাইরেটাই দেখলাম, ভিতরটা তো দেখা হলো না। না, তুমি যদি মেহরবানি করো তাহলে আমরা একটু ভিতরটা দেখে আসতে পারি আর কি। ব্যাস। প্রহরী যেন একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে গর্জন করে উঠল, খবরদার, ভেতরে ভেতরে ঢোকবার একদম চেষ্টা করবে না, আমি কিন্তু তাহলে গুলি করব। এখান থেকে চলে যাও বলছি। বলতে বলতেই সে বন্দুকটাকেও বাগিয়ে ধরল। আমরা দুজনেই বেগতিক বুঝে সেখান থেকে সরে পড়লাম, কিন্তু মনটা আমাদের সেখানেই পড়ে থাকলো। পথে যেতে যেতে আমরা স্থির করলাম গ্রামের লোকের কাছ থেকে কিছুটা সংবাদ সংগ্রহ করতে হবে। কিন্তু না, কোনো নতুন সংবাদ পাওয়া গেল না। সকলের মুখেই ওই একই কথা শুনলাম, ও বাড়িতে ভূতের উপদ্রব হয়, সন্ধ্যের পর কেউ ওই পথ দিয়ে চলাফেরা করে না, এমনকি সন্ধে হবার সঙ্গে সঙ্গে ওই বন্দুকধারী বরকন্দাজও নাকি তল্পিতল্পা গুটিয়ে সস্থানে প্রস্থান করে। সারা রাতের মধ্যে আর সেদিকে তার দেখা পাওয়া যায় না। সেদিনটা আমরা দুজনের কেউই ভালো করে খাওয়া দাওয়া করতে পারলাম না। সারাটা দিন যেন কেমন উদ্বেগ আর চাঞ্চল্যের মধ্যে কাটল। বাড়িতে অবশ্য কাউকে কিছু বললাম না। বেলা পড়তেই আমরা দুটো মোটা লাঠি আর একটা টর্চ নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। তখনও সন্ধে হবার কিছুটা দেরি ছিল, তাই আমরা কিছুক্ষণ গ্রামের এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলাম। হঠাৎ করেই রণজিতের সাথে দেখা হয়ে গেল। রণজিৎ আমার বিশেষ বন্ধু, আমারই সমবয়সী আর সহপাঠীও। আমাকে দেখে সে আশ্চর্য হয়ে বলে উঠল, কিরে রমেশ, যে তুই এখানে? আরে রণ যে তুই এখানে? আরে এখানে তো আমার মামা বাড়ি। ও আরে আমার শ্বশুর বাড়ি এখানে। ও এই শোন না, ইনি হচ্ছেন আমার বড় সম্বন্ধী। আচ্ছা আচ্ছা। অবনী, রণজিৎ আমার অনেক দিনের বন্ধু, কিন্তু আচ্ছা আচ্ছা, বিএ পাশ করে এখন অবশ্য পশ্চিমে চাকরি করছে। দুজনের সাথেই দুজনের আলাপ পরিচয়টা হয়ে গেল। তা কি বেড়াতে বেরিয়েছিস বুঝি? বেড়াতে বই কি, আমি একবার বলতে বলতেই অবনীর দিকে তাকিয়ে বললাম, অবনী, হ্যাঁ, আরে একেও সঙ্গে করে নিই না, হ্যাঁ, দলে ভারী হওয়া যাবে। বেশ তো বেশ তো, চলুন না রণজিৎ বাবু, আমাদের সঙ্গে চলুন। ঠিক আছে। কিন্তু রণজিৎ, আমরা কোথায় যাচ্ছি তা তো এখনো বলিনি। ও হ্যালো,
ভয় পাবে না তো? আমরা আজ ভূত দেখতে যাচ্ছি। আরে তাই নাকি? এই তা কোথায় যাচ্ছিস ভূত দেখতে? এই শোন, অনেক দিন থেকে না এই ভূতের সঙ্গে চাক্ষুষ পরিচয় হবার একটা ইচ্ছে আমার রয়েছে জানিস। আরে অনেকবার জানিস তো, অনেকবার অনেক জায়গায় গেছি, কিন্তু অদৃষ্টে সাক্ষাৎ লাভ ঘটেনি। আচ্ছা, হ্যাঁ, এখন তোদের দৌলতে যদি সেটা হয়ে যায়। হ্যাঁ, সেই থিয়েটারের ভূত দেখতে যাচ্ছ নাকি? ও বাবা, তাহলে তুমিও সে খবর জানো? হ্যাঁ, শুনেছি একটু একটু। তো জানবো না? মামা বাড়ি যে কতবার এসেছি, হ্যাঁ, সে বাড়িটা আমিও ঘুরে গেছি বুঝলে। সবাইয়ের মুখে শুনি বটে যে সেখানে ভূত আছে, আসি আর চলে যাই, তাই আর ভূত দেখবার সুবিধে হয়ে ওঠেনি। বেশ, চলো যাওয়া যাক। যাবে বলছো? চলো চলো। তা চলো। অবশ্যই, তাহলে তো যেতেই হচ্ছে। চলো। সন্ধে তখন ধীরে ধীরে ধরণীর ওপরে নামতে আরম্ভ করেছে। আমরা তিনজনে রাজবাড়ির অভিমুখে চলতে শুরু করলাম। যখন আমরা রাজবাড়ির সম্মুখে গিয়ে পৌঁছালাম, তখন গভীর অন্ধকারে পথ ঘাট বাড়িঘর গাছপালা সব প্রায় একাকার হয়ে গেছে। সেই অন্ধকারের মধ্যেই আমরা অতি সন্তর্পণে রঙ্গমঞ্চের দিকে অগ্রসর হয়ে চললাম। টর্চ জ্বাললে যদি কেউ দেখতে পেয়ে যায়, সেই জন্য সেটা জ্বালা হলো না। এমনিভাবেই অন্ধকার ভেদ করে আমরা পেছনের ফটকের সামনে এসে পৌঁছালাম। তাকিয়ে দেখলাম সেখানে সেই প্রহরীটা নেই। চুপি চুপি আমি বললাম সকলকে, যাক বাবা, বাঁচা গেল বুঝলে হবনি। ভূতের ভয় তো এখন আর কেউ এদিকে আসবে না। এখন তাহলে কি করবে রমেশ? ভিতরে ঢুকবে না বাইরেই খানিকক্ষণ দাঁড়িয়ে দেখবে? না না না, এখানে খানিকটা দাঁড়িয়ে দেখা যাক না, কান্নাকাটি বা অন্য কোনো শব্দ কিছু শুনতে পাওয়া যায় কিনা। ঠিক ঠিক ঠিক। তবে হ্যাঁ, কোনো শব্দ পেলে কিন্তু তিনজনেই ঢুকে পড়বো। একদম একদম। ঠিক আছে। সেটাই স্থির হলো। অবনী টর্চটা জ্বালিয়ে ফেলল। আমরা তিনজনে বাইরে দাঁড়িয়ে গল্প করতে লাগলাম। এরকম করে প্রায় ঘন্টাখানেক কেটে গেল। ভেতরে বাইরে কোথাও কোনো সাড়া শব্দ কিচ্ছু ছিল না। সমস্তটাই যেন একেবারে নিঝুম নিস্তব্ধ। এমন সময় হঠাৎ আমাদেরকে চমকে দিয়ে রঙ্গমঞ্চের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, ঘর 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 করে, যেন মরিচ ধরা কপিকলের সাহায্যে কেউ একটা কিছু টেনে তুলছে। ব্যাপারটা কি? প্রত্যেকেই আমরা ওর মুখের দিকে তাকালাম। অবনী বলল, ওই শোনো 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 শোনো, ঝপ করে আবার একটা শব্দ হলো। সেটাকে উপরে তুলেই দড়িটা ছেড়ে দিয়েছে। সত্যি তো? চলো 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 চলো, আর দেরি নয়, আর দেরি নয়, এখনই ভেতরে ঢুকে পড়া যায়। করেই বদমাইশরা লোকগুলোকে ভয় দেখায়, সকলকে ভয় দেখায়, বুঝলে তো? ব্যাটাদের আজকে হাতে নাতে ধরতেই। ঠিক ঠিক ঠিক, চলো চলো। আবারও সেই একই শব্দ, ঘর 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 করে শব্দটা হয়ে চলেছে। আমি হঠাৎই অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলাম। অবনী অবনী আবার তুলছে ওরা ওটাকে। যেমন করে হোক আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। এই রণজিৎ, ভাঙো ভাঙো ফটক ভাঙো। ঠিক। সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে আমি, রণজিৎ, অবনী সকলে মিলে ফটকের উপরে সজোরে পদাঘাত করলাম। কিন্তু খোলা ফটকটা উন্মুক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর তাই আমরাও পড়তে পড়তে কোনো রকমের সোজা হয়ে দাঁড়িয়েই আবার সেই কি একটা পড়ার শব্দ শুনতে পেলাম। আমি আগের থেকেও আরো বেশি উত্তেজিত হয়ে প্রবেশদ্বারের অনুসন্ধানে ছুটে গেলাম। অবনী টর্চটা উঁচু করে ধরে থাকলো, আর ঠিক সামনেই দেখলাম প্রবেশদ্বার। ধাক্কা দিতেই সেটাও খুলে গেল। এবার সেই ঘর ঘর শব্দটা যেন আরো স্পষ্ট শুনতে পাচ্ছি। মনে হচ্ছিল যেন আরো জোরে জোরে তারা সেটাকে টেনে তুলছে। ফটক খোলার শব্দ, দ্বার খোলার শব্দ, কিছু এদের কানে যায়নি। হ্যাঁ, তারা কি এমনই স্থির নিশ্চয়ই হয়ে আছে যে ভূতের ভয়ে কেউ এদিকেই আসবে না, দূর থেকে পালিয়ে যাবে? না না, তারা আমাদের আগমন জানতে পেরে ভয় দেখাবার জন্য কোনো জোরে জোরে শব্দ করছে না তো? কম ধরিবাজ তো নয় অবনী। হ্যাঁ,
চলো, আমরাও দলে 3 জন আছি, হাতে হাত ধরে একেবারে চালাকি ভেঙে দেবো বেটাদের। প্রবেশদ্বারটা রঙ্গমঞ্চের এক পাশে। আমরা ক্ষণবিলম্ব না করেই ভেতরে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গে ঝপ করে আবার কি একটা ফেলার শব্দ হলো। আমরা ঘুরে একেবারে ড্রপ সিনের ঠিক সামনেটা গিয়ে দাঁড়ালাম। দেখলাম বহু কালের অব্যবহৃত ড্রপ সিনটা পড়ে আছে, কিন্তু জোরে জোরে সেটা কাঁপছে। আমি আরো চাপা গলায় বললাম, আপনি ওরা কিন্তু আমাদেরকে দেখতে পেয়ে নিশ্চয়ই স্টেজের ভেতরে কোথাও লুকিয়ে পড়েছে, আর বেগতিক দেখলেই পালাবে, বুঝলে রঞ্জিত? হ্যাঁ, এখনই আমাদের ওদেরকে ধরে ফেলতে হবে। ঠিক বলতে বলতে আবার সেই শব্দটা উঠলো। ঘর 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 করে শব্দ হচ্ছে। টর্চের উজ্জ্বল আলোয় সবিস্ময়ে দেখলাম সেই শত ছিন্ন ড্রপ সিনটা ধীরে ধীরে উপরে উঠতে আরম্ভ করেছে। তার ছিন্ন অংশগুলো শূন্যের ওপর ফরফর করে উঠছে। ক্রোধে তো আমার সব শরীর একেবারে জ্বলে উঠল। এত দুস্পর্ধা! হ্যাঁ, আমাদেরকে কোনো গ্রাহ্যের মধ্যেই আনছে না। অবনের দিক থেকে তাকিয়ে বলে উঠলাম, অবনী, অবনী, তুমি টর্চটা ধরে এখানে দাঁড়িয়ে থাকো, আর আমরা দুজনে উপরে উঠে বেটাদেরকে ধরছি। এই রঞ্জিত, এসো তো। চলো চলো। আমি এক লাফে স্টেজের উপরে গিয়ে উঠলাম। রণজিৎ আমাকে অনুসরণ করলো। টর্চের উজ্জ্বল আলোয় স্টেজের ভেতরটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। আমরা দুজনে বিভিন্ন উইংসের দিকে ছুটে গেলাম। এদিক ওদিক চারিদিক ঘুরে দেখলাম, কিন্তু কাউকে সেখানে দেখতে পেলাম না। অল্পক্ষণ পরে উভয়ই, মানে আমি আর রণজিৎ, সেই আগের জায়গায় ফিরে এসে দেখলাম ড্রপ সিনটা ঘর 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 শব্দ করতে করতে স্টেজের মাথার কাছে গিয়ে উঠেছে একেবারে। তাই তো, হ্যাঁ, কাউকে তো দেখতে পেলাম না, অথচ ড্রপটা উঠছে। এই ব্যাপারটিকে কিছু বুঝতে পারছি না। আরে রঞ্জিত, ড্রপটা তো আপনি উঠতে পারে না, নিশ্চয়ই কোনো লোক সেটাকে ওঠাচ্ছে। আর আমি এও তোমাকে বলছি, তারা স্টেজের নিচে লুকিয়ে বসে কপিকলের দড়ি টানছে। এসো তো, এসো একবার দেখি যাবে কোথায় বেটা। হঠাৎই ড্রপটা আমাদের দুজনকে অবনীর দৃষ্টিপথের অন্তরাল করে একেবারে ঝপ করে শব্দ করে নিচে পড়ে গেল। আর অন্ধকার যেন আকস্মিকভাবেই আমাদেরকে গ্রাস করে ফেলল। কেমন যেন হতবুদ্ধি হয়ে গেলাম। সমস্ত দেহটা থরথর করে কেঁপে উঠল। মুহূর্তর পরেই ড্রপ সিনের ছিন্নাংশ দিয়ে ওই টর্চের আলো ভেতরে প্রবেশ করল। আস্তে আস্তে আমিও নিজেকে প্রকৃতিস্থ করে নিলাম। চিৎকার করে বললাম, দেখলে অবনী? হ্যাঁ, আরে শয়তানগুলো ড্রপটা কি করে আমাদের মুখের উপরে ফেলে দিল? হ্যাঁ হ্যাঁ, দেখলাম। আরে স্টেজের নিচে বসে বেটারা মনে করছো অন্ধকারে আমরা কিচ্ছু দেখতে পাবো না, ওদের যা ইচ্ছে তাই করবে। না না না, সেটা হবে না, ওদেরকে ধরতেই হবে। অবনী, ধরতে হবে, ধরতে হবে। চলো চলো। এমন সময় ঠিক পেছন দিকে হঠাৎ যেন ঘুঙুরের শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন ঘুঙুর পায়ে দিয়ে নাচছে। মুখ ফিরে এলাম, চারপাশে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কি হলো এটা? ওই তো কে যেন আবার চারিদিকে মন্ডলাকারে ঘুরে ঘুরে নাচতে আরম্ভ করেছে। আমি রণজিৎ চারিদিকে ঘুরে ফিরে দেখতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ড্রপ সিনটা যে ইতিমধ্যেই কখন আবার উঠতে আরম্ভ করেছে সেটা লক্ষ্য করিনি। আর সঙ্গে সঙ্গে ভেতরে টর্চের উজ্জ্বল আলো পড়তেই তাকিয়ে দেখলাম ড্রপটা অনেকখানি ওপরে উঠেছে। সেই সাথে নাচও খুব জোরে চলছে। স্পষ্ট অনুভব করলাম যেন কোনো এক নৃত্য কুশলার নটি লীলায়িত ভঙ্গিতে মধুর ছন্দে আত্মহারা হয়ে নাচছে। সেই নৃত্যের যেন কোনো বিরাম নেই। কিছুক্ষণের জন্য আমিও কেমন যেন আত্মহারা হয়ে গেলাম। ইতিমধ্যে ড্রপটা উপরে উঠে আবার ঝপ করে নিচে পড়ে গিয়ে সমস্ত স্থানটাকে যখন অন্ধকারে আচ্ছন্ন করে ফেলল, তখন আমার চৈতন্য ফিরে এলো। ঘুঙুরের শব্দ আর শুনতে পাচ্ছিলাম না। এতক্ষণে আমার ভেতরে একটা ভয়ের সঞ্চার হলো। তবে কি জনশ্রুতি সত্য? কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা করলো না কোনোভাবে। ভুল ভুল ভুল। এতক্ষণ রণজিতের দিকে তাকাবারও অবকাশ ছিল না আমার। এবার তার মুখের দিকে তাকিয়ে বললাম, এই রণজিৎ, রণজিৎ, তুমি কি কোনো ঘুঙুরের শব্দ শুনছো? হ্যাঁ হ্যাঁ, শুনেছি, খুব স্পষ্ট, কিন্তু
আমি না কাউকে দেখতে পাইনি জানো। এই রমেশ রমেশ আমরা এখান থেকে বেরোবো কি করে বলো তো? দেখলাম রণজিৎ অত্যন্ত ভয় পেয়েছে। তাই তো ভাবতে লাগলাম দুজনে একই রকম ভ্রমে পতিত হওয়া কি সম্ভব। অবনীকে সঙ্গে সঙ্গে ডেকে প্রশ্ন করলাম, অবনী তুমি শুনেছো ওই ঘুঙুরের শব্দ? ড্রপটা তখন অবনীকে আড়াল করে রেখেছিল, কাজেই কেউ কাউকে দেখতে পাচ্ছিল। বাইরে থেকে এসে টেনে টেনে উত্তর করল, শুনেছি রমেশ, শুনেছি। বেশ বুঝতে পারলুম, একটা মেয়ে ঘুঙুর পায়ে দিয়ে নাচছে, কিন্তু তার চেহারা কিছু দেখতে পেলুম না। তাই তো, তিনজনেই আমরা নাচের শব্দ শুনেছি, কিন্তু কে নাচছিল তা তো একবারের জন্য দেখতে পাইনি। এইবার আমার সারা দেহ কণ্টকিত হয়ে উঠল। এ কি অদ্ভুত ব্যাপার! ড্রপ সিনটা ঘর ঘর শব্দ করে উঠছে, আবার ঝপ করে শব্দ করে নিচে পড়ছে। স্টেজের উপরে ঘুঙুরের পায়ে নাচ চলছে, অথচ কাউকে দেখতে পাচ্ছি না। মনে হলো সেখান থেকে ছুটে পালিয়ে যাই। রণজিৎকে ডেকে বললাম, এই রণজিৎ, এখানে থেকে কাজ নেই, চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। হ্যাঁ তাই চলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। শিগগির চলো। হ্যাঁ চলো। কোনো রকমে ওই ড্রপটার পাশ দিয়ে স্টেজের উপর থেকে উভয়ই আমরা নিচে লাফ দিয়ে পড়লাম। দেখলাম অবনীর হাতে টর্চটা একেবারে ঠক ঠক করে কাঁপছে, যেন এক্ষুনি হাত থেকে পড়ে যাবে। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে তার হাত ধরে ফেলে বললাম, অবনী শিগগির এখান থেকে বেরোতে হবে আমাদেরকে, শিগগির চলো। চলো। কিন্তু বাইরে যাওয়া আমাদের হলো না। হঠাৎই এক মনুষ্য মূর্তিকে আমাদের দিকে অগ্রসর হতে দেখে আমরা তিনজনেই একেবারে স্তব্ধ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। কাছে আসতে দেখলাম লোকটার মুখ দীর্ঘ শ্বেত শ্বশ্রুগুম্ফমণ্ডিত, আর কেশ পাশ একেবারে শুভ্র উচ্ছৃঙ্খল। গলায় মোটা সোনার হার, আর গায়ে বহুমূল্য হাসি আদার শালের চোগা। দুই হাত অঞ্জলিবদ্ধ, চোখের দৃষ্টি বিভ্রান্ত। মনে হলো সে যেন আমাদেরকে দেখতে পায়নি। আপন মনে কাতর কণ্ঠে এসে বলতে লাগলো, আর পারি না, আর কতদিন এমনি ভাবে আমায় আকর্ষণ করে আনবে এখানে? আমাকে তোমরা মরতেও দেবে না, মেরেও ফেলবে না। আবার ড্রপ তুলছ, আবার নাচ, থামাও তোমরা। আবার এক একখানা পাঁজর খসে পড়ছে, থামাও। তাই তো, ওই যে ড্রপটা তেমনই ঘর শব্দ করে আবার উপরে উঠছে, আর ওই যে সেই অদৃশ্য নৃত্য আবার আরম্ভ হয়েছে। ওই তো সেই কায়াহীন নর্তকীর ঘুঙুরের শব্দ শোনা যাচ্ছে। আর সেই বৃদ্ধ এতক্ষণ স্টেজের নিচে দাঁড়িয়েছিল, হঠাৎ করে কে যেন তাকে জোর করে স্টেজের উপরে টেনে তুলে নিল, আর সে দুহাত জোর করে জানু পেতে সেই জীর্ণ মেঝের উপরে বসে পড়লো, আর কাতর কণ্ঠে কার কাছে যেন করুণা ভিক্ষা করতে লাগলো। আর তাকে ঘিরে ঘুঙুরের শব্দের তালে তালে সেই অদৃশ্য নর্তকী উন্মত্ত হয়ে নাচতে লাগলো। হঠাৎ করে বৃদ্ধ যেন মরিয়ার মতো চিৎকার করে বলে উঠল, ধরা দেব, ফাঁসি যাব। আমি খুন করেছি, স্বীকার করব, দেখিয়ে দেব। তোমরা দুজনের চিহ্ন কঙ্কাল এখান থেকে আমি টেনে বের করে সবাইকে দেখিয়ে দেব। আর পাচ্ছি না, একটা দিনও কি রেহাই নেই। রোজ টেনে টেনে এমন করে আমাকে দগ্ধে মারবে। ও কি যন্ত্রণা! ক্ষমা নেই আমার। বলতে বলতেই বৃদ্ধ একেবারে ধরাস করে মেঝের ওপর বসে পড়ল।
কে যেন তাড়াতাড়ি করে ড্রপটাকে ফেলে দিল, নাচের শব্দ সঙ্গে সঙ্গে থেমে গেল, আর আমার সমস্ত দেহ কাঁটা দিয়ে উঠছিল এটা দেখতে দেখতে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা ক্রমাগত আছাড় খাচ্ছিল, চোখের দৃষ্টি ক্রমে ঝাপসা হয়ে আসছিল, নিঃশ্বাস যেন আর ফেলতে পারছিলাম না। ঠিক সেই সময়তেই বাইরেকার পরিচিত কণ্ঠস্বর কানে এসে প্রবেশ করল। আমার অবশ দেহে যেন কিঞ্চিত বল সঞ্চার হলো। আমি কোনো রকমে সোজা হয়ে দাঁড়ালাম। ওই যে ভেতরে আলো দেখা যাচ্ছে, ওরা ওখানেই আছে। এ কি? এ তোমার শ্বশুরমশাইয়ের কণ্ঠস্বর। আমার বুকের স্পন্দনটা খানিকটা কমে আসলো সেটা শোনার পর। এতক্ষণ পরে আমি একবার অবনী আর রণজিতের মুখের দিকে তাকিয়ে দেখলাম, তাদের মুখগুলো কেমন যেন মরার মতো রক্তশূন্য হয়ে উঠেছে। আমাদের কারো মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। দেখতে দেখতেই শ্বশুরমশাই তার পুরনো ভৃত্যকে সঙ্গে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। ভৃত্যের হাতে একটা লণ্ঠন ছিল। আমাদের বিবর্ণ মুখগুলোর দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, ছি, তোমাদের কাল মানা করলাম, তবু তোমরা এখানে এসেছো। এই বেরিয়ে এসো। আমরা তিনজনে নিঃশব্দে তাঁর অনুসরণ করে রঙ্গমঞ্চ থেকে বার হয়ে এলাম। এতক্ষণে যেন নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। সে রাতে আমি অবনী কেউই একেবারে ঘুমোতে পারছিলাম না। ঘুমোবার আশায় যেমনই চোখ বন্ধ করেছি, তেমনি কয়েক ঘন্টা পূর্বে সেই ভয়াবহ দৃশ্য চোখের সামনে একেবারে জল জল করে ভেসে উঠছিল। যখন ভোরের আলো ঘরের মধ্যে এসে প্রবেশ করলো, তখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো তখন দেখলাম বেলা 9টা বেজে গিয়েছে। অবনীর তখনও ঘুম ভাঙেনি। শ্বশুরমশাইয়ের সাথে দেখা হতে তিনি অত্যন্ত গম্ভীর মুখে বললেন, এইমাত্র শুনলুম খানিকক্ষণ আগে ওই ভাঙা স্টেজের ওপর রাজা বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। শুনেই আমি চমকে উঠলাম। খুব ব্যাকুল হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা ওই রাজা বাহাদুরের কি খুব লম্বা দাড়ি ছিল আর এক মাথা সাদা চুল? হ্যাঁ, কেন বলো দেখি। গভীর বিস্ময়ে আমার দুই চোখ বিস্ফারিত করে আমি বলে উঠলাম, হ্যাঁ, ওই রাজা বাহাদুর। ওই রকম চেহারারই এক বুড়োকে কাল আমরা স্টেজের ওপরে টেনে তুলতে দেখেছি। আপনার সঙ্গে যখন আমরা সেখান থেকে বেরিয়ে আসি, সে লোকটা তখন ওই স্টেজের ওপরেই পড়েছিল। শ্বশুরমশাই আমার কথাগুলো শুনে খুব শুষ্ক মুখে বললেন, ও কথা আর কেউ যেন শুনতে না পায়। পাড়াগা জায়গা এখনই হয়তো বিপদে ফেলে দেবে। তুমি একটু হাত মুখটা ধুয়ে এসো, ব্যাপারটা কি হয়েছে আমায় সব একটু ভেঙে বলো। শুনছিলেন রাজা বাহাদুরের রঙ্গমঞ্চ। লেখক ফণীন্দ্রনাথ পাল। বিভিন্ন চরিত্রে রূপদান করল যারা, সূত্রধর, প্রতিবেশী এবং রাজা বাহাদুর, সুব্রত, অবনী, প্রহরী এবং সেপাই, সুদীপ্ত, শ্বশুরমশাই এবং রণজিৎ, প্রদীপ, শাশুড়ি এবং মনোরমা, সুমিতা। মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।